নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভারতীয় শেয়ার বাজার যেরকম মেজাজে ছিল সেটা এক অর্থে বলা যেতে পারে মন ভালো নেই। কারণ যুদ্ধের আশঙ্কা বজায় রয়েছে কেবলমাত্র নয়, ইরান কর্তৃপক্ষ নাকি ঘোষণা করেছেন যে তারা ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে যেতে চলেছে। যদিও এটা কিরকম ধরনের যুদ্ধ হবে সেটা আমাদের কাছে খুব একটা পরিষ্কার নয়। এইটুকুনি বোঝা যাচ্ছে যে যে দুটি দেশের মধ্যে কয়েক হাজার কিলোমিটারের পার্থক্য রয়েছে, সেই দুটি দেশ ক্ষেপণাস্ত্র বাদ দিয়ে অন্য কোনোভাবে বা বোমারু বিমানের সাহায্য ব্যতিরেকে অন্য কোনো ধরনের যুদ্ধ কিভাবে করবে সেটা আপাতত সেটা বিশেষজ্ঞরা চর্চায় রাখবেন বা করবেন। কিন্তু ভারতীয় শেয়ার বাজার সেইটা এই ধরনের অনিশ্চয়তা ডেফিনেটলি পছন্দ করছে না। যদিও এশীয় বাজারগুলো খুব সারপ্রাইজিংলি মোরাললেস সবগুলোই প্রায় পজিটিভ ছিল। ইউরোপীয় মার্কেটগুলোর মধ্যে ক্যাক, ড্যাক, ফুটসি প্রত্যেকটাই পজিটিভে ছিল। এমনকি এই 18 জুন রাতে যে ন্যাসড্যাক, ডাউ জোন্স, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর তারা তাদের ট্রেডিং শুরু করলো, সেইগুলো পজিটিভে ট্রেডিং শুরু করেছে। যেটা চিন্তার কারণ ভারতীয় অর্থনীতির জন্য, সেটা যদি আপনারা বিভিন্ন ক্রুড বাস্কেটগুলোর উপর নজর রাখেন, আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর নজর রাখেন, বুঝতে পারবেন যে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যার পর থেকে তেলের দাম বৃদ্ধি হতে শুরু করলে ভারতীয় অর্থনীতির বিপদের মধ্যে পড়তে পারে। সাধারণ মানুষের জন্য সেটা কিন্তু খরচ সাপেক্ষ হয়ে উঠতে পারে। কিরকম দেখুন, ব্রেন্ট ক্রুড শেষ পর্যন্ত লাস্ট যেটা ট্রেড করছিল সেটা $77 কাছাকাছি। ক্রুড অয়েল সেটা ট্রেড করছিল প্রায় $75 কাছাকাছি। ডলারের সঙ্গে টাকার যে সম্পর্ক, সেখানে কিন্তু টাকা ক্রমাগত দুর্বল হয়ে পড়েছে। এটা আরেকটা চিন্তার কারণ। এর আগে বারবার বিভিন্ন এপিসোডে আলোচনা করেছি যে দেখুন, টাকা যখন দুর্বল হবে, অর্থাৎ ডলার যখন শক্তিশালী হবে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি হবে, তখন কিন্তু আমাদের পকেট থেকে অনেক বেশি অর্থ গুণেগার দিতে হবে বিভিন্ন দেশগুলোকে যাদের কাছ থেকে আমরা তেল কিনি। এবার ইরানের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে ওই একই সমস্যা রয়েছে যে দেখুন, আমরা যেহেতু মধ্যপ্রাচ্য থেকে তেল নিচ্ছি এবং সেটা ইউনাইটেড আরব এমিরেটস হোক বা ইরাক হোক বা অন্যান্য সৌদি আরব হোক বা অন্যান্য যে মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে, আমাদের যে ট্যাঙ্কার্সগুলো রয়েছে মধ্যপ্রাচ্য থেকে সরাসরি আমরা যখন তেলগুলোকে ভারতবর্ষে নিয়ে আসি, সেটা ডিস্টেন্স অনেক কম। কিন্তু যেভাবে যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন, ইসরায়েল হুমকি দিচ্ছে, ইরান হুমকি দিচ্ছে, পরস্পরকে হুমকি দিয়ে চলছে, সেখানে ধীরে ধীরে রক্তের চাপ বৃদ্ধি হচ্ছে। এটা বললে অত্যুক্তি ডেফিনেটলি হয় না। কারণ ইরান যদি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়, এবং মনে রাখতে হবে যে ইরানের কাছ থেকে আমরা সম্পূর্ণভাবে তেল কেনা বর্জন করেছি বা প্রাকৃতিক গ্যাস কেনা বর্জন করেছি এমনটি কিন্তু নয়। এছাড়া ইরানে লক্ষাধিক, ঠিকই শুনেছেন, ইরানে লক্ষাধিক ভারতীয় পড়ুয়া তারা পড়াশোনা করতে যান। অর্থাৎ ইরানের সঙ্গে কেবল ব্যবসা নয়, কেবল কালচারাল আদান প্রদান নয়, আমাদের সঙ্গে একটা শিক্ষার মাধ্যমেও কিন্তু যথেষ্ট গভীর সম্পর্ক রয়েছে। সুতরাং সেখানে যদি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়, সেখানে আমাদের যারা ভারতীয় পড়ুয়া তারাও বিপদগ্রস্ত হবে এবং হচ্ছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। বারবার যে হুমকি দেওয়া হচ্ছে যে তেহরান থেকে ভারতীয় ছাত্রছাত্রী বা ভারতীয়রা বেরিয়ে আসুক, এটা নিঃসন্দেহে একটা আতঙ্ক সৃষ্টি করেছে সেখানে যারা ভারতীয়রা বসবাস করবে, মানে যেখানে কিছুদিনের জন্য গিয়েছেন বা সেখানে থাকছে। আপাতত পরিস্থিতি খুব একটা ভালো নয় এবং তারা সম্ভবত একটা রেজিম চেঞ্জ চাইছেন, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল দুপক্ষেই। এবং আমেরিকান প্রেসিডেন্ট তো বলছেন যে আমরা তো চাইছি এরকম রেজিম চেঞ্জ হোক, কিন্তু এখনই নয়, কয়েকদিন পর। ইসরায়েল সরাসরি বলছে আমরা এখনই রেজিম চেঞ্জ চাইছি। ওভারঅল শিফট অফ অ্যাটেনশন হচ্ছে। রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ চলছিল, সেখান থেকে আস্তে আস্তে আমাদের এখন অ্যাটেনশন কিন্তু কেন্দ্রীভূত হয়েছে ইসরায়েল, ইরান এবং সঙ্গে আমেরিকার যে সম্পর্ক আর কি, সেটার উপর আমাদের এখন ফোকাসটা চলে আসছে। একটা জিনিস আমাদের খুব ক্লিয়ার বোঝার দরকার রয়েছে,
আন্তর্জাতিক তেলের ওপর আমরা যেহেতু সাংঘাতিক ডিপেন্ডেন্ট, সুতরাং আন্তর্জাতিক বাজারে তেল আমাদের সহ্য ক্ষমতার ওপর তার দাম যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে সেটা ভারতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবেই। আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল তৈরি হয়। কেন? কারণ আমরা আমদানি যে পরিমাণ টাকার আমদানি করে থাকি সেটা যে পরিমাণ টাকা রপ্তানি করে থাকি তার থেকে অনেকটাই বেশি। উপরন্তু যেটা দাঁড়াচ্ছে যে এটাকে বলা হয় ইম্পোর্টেড ইনফ্লেশন, অর্থাৎ ইনফ্লেশন কেবল ভারতবর্ষের মধ্যে না, বিদেশ থেকে আমরা মূল্য বৃদ্ধি আমরা আমদানি করছি। আন্তর্জাতিক বাজারে পেট্রোল বা ডিজেল বা পেট্রোল জাত পণ্য যদি এইভাবে দাম বৃদ্ধি হয় সেটা আমাদের পক্ষে মোটেই ভালো কথা নয়। ডাউনস্ট্রিম কোম্পানিজগুলো ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ যারা তেল উত্তোলন করে না, যারা অয়েল এক্সপ্লোরেশনে যায় না, কেবলমাত্র তারা তেল কিনে অর্থাৎ কাঁচা অপরিশোধিত তেল কিনে যারা রিফাইন করে বাজারে বিক্রি করে, এই ধরনের ডাউনস্ট্রিম কোম্পানিজগুলো বিপদের মধ্যে পড়বে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম যত কম থাকবে তত এই ধরনের কোম্পানিজগুলোর পক্ষে ডেফিনেটলি ভালো। আজকের যদি খেয়াল করে দেখেন যে কয়েকটা সেক্টর মোর অর লেস ঠিকঠাক পারফর্ম করেছে। তার মধ্যে অটো, বিএসসি অটো প্রায় 0.7% বৃদ্ধি পেয়েছে। যেটাকে নিফটি ব্যাংক 0.21% বৃদ্ধি পেয়েছে। নিফটি অটো 0.37% বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিএসসি হেলথ কেয়ার, বিএসসি কনজিউমার ডিউরেবলস, বিএসসি মেটালস এরা প্রত্যেকটায় প্রায় 8% করে আজকের পতন দেখেছে। এছাড়া যদি দেখেন যে আজকের হিন্দুস্তান জিঙ্কে নিয়ে একটা খবর ছিল, কেবলমাত্র আজকের না, বিগত কাল থেকেই সেই খবরটা যেটা চলছিল সেটা আজকের একদম সাবস্ট্যান্সিয়েটেড হচ্ছে যে হিন্দুস্তান জিঙ্কে বেদান্ত লিমিটেড তার একটা সিগনিফিক্যান্ট অংশীদারিত্ব রয়েছে, প্রায় 63.5% কাছাকাছি তাদের অংশীদারিত্ব ছিল ডিসেম্বর 2025 অব্দি। সেখানে আজকে বেদান্ত হিন্দুস্তান জিঙ্কের 1.71% স্টেক সেল করেছে, অর্থাৎ প্রায় 3,323 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে, বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেছে। তার ফলে হিন্দুস্তান জিঙ্কে আজকে প্রায় 7% কাছাকাছি পতন হয়েছে। দেখুন, হিন্দুস্তান জিঙ্ক ইটসেলফ একটা ডেট ফ্রি কোম্পানি, কিন্তু বেদান্ত অর্থাৎ এর প্যারেন্ট কোম্পানি তার মাথায় বিপুল পরিমাণ ঋণ রয়েছে। সুতরাং বেদান্ত প্রত্যেক বছরই তাদের উপর এই চাপ বৃদ্ধি হয়ে থাকে, তারা এই দেনা মেটাতে হিমশিম খাচ্ছে, যদিও তারা যাহা পুনরায় চেষ্টা করে চলেছে যাতে এই দেনাটাকে কমানো যায়। তারা চেষ্টা করছে, কিন্তু যত দিন যাচ্ছে তাদের লড়াইটা আরো কঠিন হয়ে পড়ছে, বিশেষ করে বেদান্ত লিমিটেডের পক্ষে। বেদান্ত এর আগে অ্যানাউন্স করেছিল যে তারা ডিমার্জারের পথে হাঁটবে। প্রথমে ভেবেছিল তারা 5টা কোম্পানিতে তারা সেটাকে ডিমার্জ করবে, তারপর ডিসিশন হয় সেটাকে 4টে কোম্পানিতে, এরকম অর্থাৎ একটা সংশয় বেদান্ত লিমিটেডকে নিয়ে অলরেডি চলছে। এর মধ্যে হিন্দুস্তান জিঙ্কও প্রপোজাল দিয়েছিল যে তারা তাদের লেড বিজনেস, তাদের সিলভার বিজনেস এবং তাদের জিঙ্ক বিজনেস আলাদা করবে এবং ক্র্যাপ মেটেরিয়ালস যেগুলো রয়েছে সেটা আলাদা করবে। যদিও ভারত সরকার সেটা এগ্রি করেনি, কারণ ভারত সরকারের বক্তব্য অনুযায়ী এর পেছনে কোনো যথার্থ রেশনাল নেই যে এক্স্যাক্টলি হিন্দুস্তান জিঙ্ক এই ব্যবসাগুলো আলাদা করে কি করতে চলেছে বা কিভাবে লাভ পেতে চলেছে। উপরন্তু মাঝখানে যে খবর ছিল যে ভারত সরকার তারা স্টেক সেল করতে পারে হিন্দুস্তান জিঙ্কে, সেই খবর থেকেও ভারত সরকার আপাতত যেটা খবর পাওয়া যাচ্ছে যে ভারত সরকার সেই ব্যাপারে খুব একটা আগ্রহী নয়, কারণ হিন্দুস্তান জিঙ্ক দুর্দান্ত ডিভিডেন্ড দিচ্ছে। ভারত সরকারের প্রায় 29% কাছাকাছি কিন্তু হিন্দুস্তান জিঙ্কে স্টেক রয়েছে। সুতরাং ভারত সরকার এই ক্ষেত্রেও পিছিয়ে এসেছেন। তারা বলছেন যে যে কোম্পানি এত ভালো ডিভিডেন্ড দেয় সেটা এই মুহূর্তে বিক্রি করার কোনো কারণ নেই। উল্লেখ্য যে হিন্দুস্তান জিঙ্ক তারা 10 টাকা করে প্রতি শেয়ার তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। সর্বসাকুল্যে হিন্দুস্তান জিঙ্ক গত দুদিনে প্রায় 10%-এর উপর পতন দেখে ফেলেছে। এবং যখনই প্রমোটার কোম্পানি বা প্যারেন্ট কোম্পানি তার একটা সাবসিডিয়ারিতে তার একটা স্টেক সেল করে, তখন কিন্তু যারা বিনিয়োগকারী তারা একটু হলেও তারা ভয় পান, কারণ প্রমোটাররা শেয়ার বিক্রি করা মানে বিনিয়োগকারীদের মনে হতে থাকে যে প্রমোটারদের নিজস্ব বোধহয় কোনো কনফিডেন্স নেই বা কনফিডেন্স কমছে নিজের কোম্পানির প্রতি। এটা কেবলমাত্র হিন্দুস্তান জিঙ্ক বা বেদান্তর কথা না, যে কোনো কোম্পানিতে যখনই প্রমোটাররা স্টেক সেল করে ইউজুয়ালি দেখা যায় সেই কোম্পানিতে কিন্তু একটা দুর্বলতা ট্রেন্ডিং হয়ে থাকে, অন্তত কয়েকদিনের জন্য তো ডেফিনেটলি বটে। এইবার যেটা গুরুত্বপূর্ণ যে বেদান্ত এর আগে তারা চেষ্টা করেছিল যে করেই হোক তারা যদি ডিলিস্টিং করাতে সক্ষম হয় নিজেদের কোম্পানি, সেটা তারা করাতে পারেননি। সেক্ষেত্রে অবশ্যই ডিলিস্টিং করানোর একটা সুবিধা রয়েছে যে সেক্ষেত্রে বারবার পাবলিককে কোনো রকম কৈফিয়ত দিতে হবে না, যদিও তাদের সেই প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হয়নি।
এখন আমরা কি দেখছি বা কি করছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে কেবল ভারতবর্ষ না, গোটা বিশ্ব জুড়ে সবাই একটা শঙ্কার মধ্যে রয়েছেন, আশঙ্কার মধ্যে রয়েছেন, এবং সঙ্গত কারণেই আশঙ্কার মধ্যে রয়েছেন। কেবলমাত্র যুদ্ধ দুটো দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে এমনটি নয়, যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ে ছোট মেজ বড় সব ধরনের অর্থনীতির মধ্যে, এবং তার প্রত্যক্ষ প্রমাণ যেটা বর্তমানে মধ্যপ্রাচ্যে ঘটছে। তেলের দাম এখনো বিশ্বের বিভিন্ন অর্থনীতির জন্য একটা নিয়ন্ত্রক হিসাবে কাজ করছে। ভবিষ্যৎ বলতে আজ থেকে 10, 20, 30 বছর পর কি হবে সেটা আপাতত বলা ডিফিকাল্ট, কিন্তু এই মুহূর্তে এখনো এটা সত্যি যে তেলের দাম কিছুটা বৃদ্ধি পেলে সেটা একটা কনফিডেন্স ইন্ডিকেট করে বিভিন্ন অর্থনীতি যে সেখানে ম্যানুফ্যাকচারিং বৃদ্ধি পাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট বৃদ্ধি পেতে পারে, এরকম একটা সম্ভাবনা। কিন্তু তেলের দাম কেবলমাত্র যুদ্ধের কারণে বৃদ্ধি পেলে তখন কিন্তু সেটা না বোঝায় ম্যানুফ্যাকচারিং এর জন্য বৃদ্ধি, না বোঝায় ইন্ডাস্ট্রিয়াল আউটপুটের জন্য বৃদ্ধি, কিন্তু সবচেয়ে আশঙ্কা তৈরি হয় কিন্তু সাপ্লাই চেইন ডিসরাপশনের ক্ষেত্রে। গোটা বিশ্বে অশান্তি, এই সামনের বিগত 1 বছর বা 2 বছর ধরে যে ধরনের অশান্তি চলছে তার পেছনে যে ইন্ধন চলছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে কেবলমাত্র এখন ব্যবসায়িক টেনশন নয়, অর্থাৎ কেবলমাত্র ট্যারিফ রিলেটেড যুদ্ধ নয়, এখন যেটাকে রিয়েল ওয়ারফেয়ার, ফিজিক্যাল ওয়ারফেয়ার, সেটা শুরু হয়ে গেছে। মানুষ মারা যাচ্ছেন, যে দুটো পক্ষই যুদ্ধ করুক না কেন, তার প্রভাব প্রত্যেকটা বড় বড় অর্থনীতি তারা নিজেদের কোলে ঝোল টানতে চাইছেন, তারা বিভিন্ন ছোট ছোট অর্থনীতি বা আপকামিং অর্থনীতিকে নিজের দলে টানতে চাইছেন। ভারতবর্ষ এতদিন এই নন অ্যালাইনমেন্টের যে পদ্ধতি নিয়ে চলেছে সেটাই সম্ভবত সবচেয়ে উপযুক্ত। ভবিষ্যতে সেটা ভারতবর্ষ কন্টিনিউ করবেন কিনা বা ভারতবর্ষ সেটা করতে পারবেন কিনা সেটা অবশ্যই সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, একটা বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে হবে। এইটা আপাতত বলা যেতে পারে যে এমন একটা কন্ডিশনের মধ্যে দিয়ে যাওয়া, এই সময় মার্কেটে যদি ভোলেটিলিটি আসে, দোদুল্যমানতা আসে, মার্কেট যদি হঠাৎ ওঠে হঠাৎ নামে, সেক্ষেত্রে কিন্তু অবাক হওয়ার মতন কিছু নেই। কিন্তু এর সঙ্গে এটাও সত্যি যে মার্কেটে এই সময় যে কোম্পানিগুলো অতি চড়া দামে ট্রেড করছে সেখানে যদি কিছু কারেকশন হয় সেটা ডেফিনেটলি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য ভালো। কারণ একটা কোম্পানি যত ভালোই হোক না কেন, সে অতি চড়া দামে ট্রেড করলে, অর্থাৎ তার হিস্টোরিক্যাল পি থেকে বেশিতে যদি সে ট্রেড করে, তার প্রাইস আর্নিংস গ্রোথ যদি 1-এর অনেক বেশি হয়ে থাকে, তবে কিন্তু সেই সময়ে অধিকতর সতর্কতা কাম্য, এইটুকুনি বলা যেতে পারে। ডিফেন্স সেক্টর গত 2 মাস ধরে র্যালি করছে, মাঝে মাঝে থামছে, আজকেরও অত্যাধিক ডেফিনেটলি র্যালি করেনি, সম্ভবত একটু দম নিচ্ছে বা বিশ্রাম নিচ্ছে। আইটির ক্ষেত্রেও তাই আজকে একটু বিশ্রাম নিয়েছে। ফার্মা আতঙ্কের মধ্যে রয়েছে গত কয়েকদিন ট্রাম্পের বিবৃতির পর। এখন আমাদের লক্ষ্য যে সত্যি 9 জুলাইয়ের মধ্যে ভারত আমেরিকা ট্রেড এগ্রিমেন্ট হয় কিনা এটা একটা দেখা। FOMC মিটিং যেটা আমেরিকাতে আজকে রাতে হওয়ার কথা, সেখানে তাদের যে চিফ, অর্থাৎ আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল ব্যাংকে তাদের যে চিফ জেরোম পাওয়েল, তিনি কোনো সিদ্ধান্ত নেন কিনা ইন্টারেস্ট রেট সংক্রান্ত, সেটার উপর একটা নজর থাকবে। ব্যাংক অফ জাপান এক্স্যাক্টলি তারা কোন পথে হাঁটতে চাইছে, সেটা চায়না অতিরিক্ত ফিসকাল স্টিমুলাসের পথে হাঁটে কিনা সেটা একটা। সার্বিকভাবে আমরা এখন শান্তি খুঁজছি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ শান্তি না বজায় থাকলে বিশ্ব শেয়ার বাজার, ভারতীয় শেয়ার বাজার সবাই একটা এই ধরনের আনসার্টেনটির মধ্যে দিয়ে চলবে, একটা চাপা টেনশন থাকবে। সুতরাং মানুষ দুদিকে গেলেই কাটতে পারেন, শর্ট সাইডে গেলেও কাটা পড়তে পারেন, লং সাইডে গেলেও কাটা পড়তে পারেন, অর্থাৎ তাদের লস হওয়ার সম্ভাবনা তৈরি হবে এমন কোনো গ্যারান্টি নেই। এই সময় সাইড লাইন্সে বসে যারা অভিজ্ঞ বিনিয়োগকারী তারা সাইড লাইন্সে বসে থাকেন, অর্থাৎ অতিরিক্ত মার্কেটের প্রতি ঝুঁকে পারেন না, কিন্তু পাশে বসে তারা মার্কেটের উপর নজর রাখতে থাকেন। মার্কেট যখন স্টেবিলাইজ করে বা মার্কেটে বেশ খানিকটা কারেকশন হয়ে যায়, তখন কিন্তু তারা টাকা ঝুলি নিয়ে নামেন বিনিয়োগ করার ক্ষেত্রে। যাক, আজকের এখানে শেষ করব। প্রথম কথা বলে নিই যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করা হতে পারে তার মধ্যে কয়েকটিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি আমরা নতুন করে কিনি বা বিনিয়োগ করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইন্ডাস্ট্রি অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করা হয় না।
যে কোম্পানিগুলোর নাম নিলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসাবে। আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যিই ভালো লাগে, একান্তভাবে অনুরোধ করবো প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের এই ধরনের এপিসোড একটু হলেও কাজে লাগবে, অনুরোধ করবো প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।